স্টুডেন্ট চলো আজকে একদম পার্ট 2 এর তুল্যাঙ্ক ভার পড়েছিলাম, তার পুরো অ্যাপ্লিকেশন পার্ট আজকে চলি করো। একদম অ্যাপ্লিকেশন নিউমেরিক্যাল পার্ট, যেগুলো না জানলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে না। শুধু থিওরি পড়লে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে না, তোমাদের এগুলো জানতে হবে। তাহলে চলো প্রথম কোশ্চেন শুরু করি। দেখো 20 গ্রাম একটি ধাতু লঘু H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে এত গ্রাম H2 উৎপন্ন করে। তাহলে 20 গ্রাম ধাতু H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করেছে 0.50 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করছে। এখান থেকেই আমি ধাতু তুল্যাঙ্ক ভার পেয়ে যাব। এবারে দেখো 2.0 গ্রাম পরিমাণের ধাতু থেকে কি পরিমাণ ধাতব অক্সাইড উৎপন্ন হবে, অর্থাৎ ধাতব অক্সাইডে তোমাকে ওজন চাইছে, কি পরিমাণ ধাতব অক্সাইড উৎপন্ন হবে। 0.50 গ্রাম H2 উৎপন্ন হয় 20 গ্রাম ধাতু দ্বারা। এখান থেকে আমি ধাতু তুল্যাঙ্ক ভার পেয়ে যাব। তাহলে 1 গ্রাম হাইড্রোজেন, আমরা কি জানি তুল্যাঙ্ক ভারের সংজ্ঞা কি জানি, যে 1 গ্রাম হাইড্রোজেন যত গ্রাম কোনো পদার্থের সঙ্গে যুক্ত হয় সেটাই তার তুল্যাঙ্ক ভার। তাহলে দেখো, বা 1 গ্রাম হাইড্রোজেন যত গ্রাম পদার্থ দ্বারা উৎপন্ন হবে সেটা তার তুল্যাঙ্ক ভার হবে। 1 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হয় 20 গ্রাম ধাতু দ্বারা। 0.504 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হয় 20 গ্রাম ধাতু দ্বারা। তাহলে 1 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হয় 40 গ্রাম ধাতু দ্বারা। তাহলে কি বলছে, যে কোনো একটা পদার্থ মানে হাইড্রোজেন অক্সিজেন কি সংজ্ঞাতে ছিল, যে হাইড্রোজেন অক্সিজেন ক্লোরিনের যত 1 ভাগ হাইড্রোজেন, 35.5 ভাগ ক্লোরিন, 8 ভাগ অক্সিজেন, যত ভাগ কোনো মৌলের সঙ্গে যুক্ত হয় বা যত ভাগ মৌল ওই পরিমাণ হাইড্রোজেন অক্সিজেন ক্লোরিনকে কোনো যৌগ থেকে প্রতিস্থাপিত করে মানে উৎপন্ন করে, সেটাই তার তুল্যাঙ্ক ভার। তাহলে একইভাবে যে 0.504 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হয় 20 গ্রাম ধাতু দ্বারা, তাহলে 1 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হয় কত গ্রাম ধাতু দ্বারা, সেটা তার তুল্যাঙ্ক ভার পাওয়া গেছে। এবারে ধাতুটির তুল্যাঙ্ক ভার কত, 40 পেয়ে গেছি। তাহলে ক্যালসিয়াম অক্সাইডে ধাতুটি দেখো, এখানে কি বলা আছে, ধাতব অক্সাইড উৎপন্ন হয়। তাহলে যে কোনো ধাতু ধরো ক্যালসিয়াম বলতে পারো, ম্যাগনেসিয়াম ধরতে পারো, এখানে ধাতু বলা আছে যে কোনো ধাতু। তাহলে ধাতব অক্সাইডের মধ্যে যেহেতু তার তুল্যাঙ্ক ভার 40 পেয়েছি, ধাতু আছে অক্সিজেন আছে, তাহলে 40 ভাগ ধাতু 8 ভাগ অক্সিজেনের সঙ্গে যুক্ত থাকবে। কারণ আমরা কি জানি, যে কোনো অক্সাইডের মধ্যে তার তুল্যাঙ্ক ভার পেয়ে যাওয়া মানে 8 ভাগ অক্সিজেনের সঙ্গে যুক্ত থাকবে ধাতব মানে ধাতু যত ভাগ সেটা তার তুল্যাঙ্ক ভার। তাহলে 40 গ্রাম ধাতু যুক্ত হয় 8 গ্রাম অক্সিজেনের সঙ্গে, কারণ 8 গ্রাম অক্সিজেন যত ভাগ ধাতুর সঙ্গে যুক্ত হবে সেটাই তার তুল্যাঙ্ক ভার বলা হয়। তাহলে বা যত গ্রাম ধাতু 8 ভাগ অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে সেটাই তার তুল্যাঙ্ক ভার বলা হয়। তাহলে দেখো 40 গ্রাম ধাতু যুক্ত হয় 8 গ্রাম অক্সিজেনের সঙ্গে। 2 গ্রাম, এখানে কি বলা আছে দেখো, 2 গ্রাম পরিমাণ ওই ধাতু থেকে কি পরিমাণ ধাতব অক্সাইড পাওয়া যাবে। তাহলে 2 গ্রাম পরিমাণ ধাতু যুক্ত হবে কত ভাগ অক্সিজেনের সঙ্গে, 0.4 গ্রাম অক্সিজেনের সঙ্গে। তাহলে টোটাল ধাতব অক্সাইডে মানে ধরো এমও মানে ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, এই ধাতব অক্সাইড, ধাতু আছে অক্সিজেন আছে, অক্সাইডের মধ্যে ধাতু আছে অক্সিজেন আছে। 40 গ্রাম ধাতু যুক্ত হয় 8 গ্রাম অক্সিজেনের সঙ্গে, কারণ আমি 40 গ্রাম তার তুল্যাঙ্ক ভার পেয়ে গেছি। তাহলে সেটা 8 গ্রাম অক্সিজেনের সঙ্গে যুক্ত থাকবে। এখানে 2 গ্রাম পরিমাণ ধাতু থেকে কি পরিমাণ ধাতব অক্সাইড পাওয়া যাবে, তাহলে 2 গ্রাম পরিমাণ ধাতু কত ভাগের সঙ্গে যুক্ত হবে, 0.4 গ্রামের সঙ্গে যুক্ত হবে। তাহলে টোটাল ধাতব অক্সাইডের ওজনটা কত পাবো, ধাতুর ওজন প্লাস অক্সিজেনের ওজন। ধাতুর ওজন কত পেয়েছি, 2 গ্রাম, আর অক্সাইডের ওজন বা অক্সিজেনের ওজন কত পেয়েছি, 0.4 গ্রাম অক্সিজেন পেয়েছি। তাহলে দুটো যোগ করলে কি পেয়ে যাচ্ছি, তার টোটাল ধাতব অক্সাইডের ওজন পেয়ে যাচ্ছি। দেখো নেক্সট কোশ্চেন, দেখো আগের যে কোশ্চেনটা সেটা 1997 সালে পড়েছিল, মার্ক করে রাখবে, আগের কোশ্চেনটা 1997 সালে পড়েছিল। এটা দেখো, একটি ধাতু এম এর তুল্যাঙ্ক ভার x, তাহলে এম একটা ধাতু যার তুল্যাঙ্ক ভার বলা আছে x, তার অক্সাইডের সংকেত দেওয়া আছে MmOn, অক্সাইডের সংকেত। দেখাও যে m এর পারমাণবিক ওজন 2xn/m। তাহলে তুল্যাঙ্ক ভার দেওয়া আছে, ধাতুর অক্সাইডের সংকেত দেওয়া আছে, ধাতু m বলা আছে, তোমাকে বলা হয়েছে পারমাণবিক ওজনটা 2xn/m দেখাতে বলা আছে। m এর পারমাণবিক ওজন ধরা হচ্ছে, দেখো m এর পারমাণবিক ওজন তোমাকে বলা নেই, তাহলে m এর পারমাণবিক ওজন ধরা হচ্ছে a, পারমাণবিক ওজনটা তোমাকে দেখাতে বলছে 2xn/m, আমি ধরে নিচ্ছি m এর পারমাণবিক ওজন সমান a। এবারে MmOn, এটার আমি আণবিক ওজন নির্ণয় করব। তাহলে m এর পারমাণবিক ওজন a, তাহলে a ইনটু m, অর্থাৎ m সংখ্যক আছে, বড় হাতের m, ছোট হাতের m সংখ্যক রয়েছে। m এর পারমাণবিক ওজন যদি a হয়, তাহলে m সংখ্যক m এর পারমাণবিক ওজন কত হবে, a ইনটু m, প্লাস অক্সিজেনের পারমাণবিক ওজন 16, n সংখ্যক অক্সিজেনের টোটাল পারমাণবিক ওজনের সমষ্টি কত হবে, 16n। তাহলে কত পাচ্ছি, am প্লাস 16n তার আণবিক ওজন। ভালো করে দেখো, m বড় হাতের m কত সংখ্যক রয়েছে, ছোট হাতের m সংখ্যক রয়েছে।
এই এম হচ্ছে ধাতু যার পারমাণবিক ওজন আমি এ ধরেছি, তাহলে এ যদি পারমাণবিক ওজন হয় এম সংখ্যক এম ধাতুর পারমাণবিক ওজন কত হবে, এ ইন্টু এম পারমাণবিক ওজন সমষ্টি পাচ্ছি, আর প্লাস 16n, 16টা কি অক্সিজেনের পারমাণবিক ওজন, কত সংখ্যক আছে এন সংখ্যক আছে, তাহলে প্লাস 16n, এম প্লাস 16n তার টোটাল অণুটার আণবিক ওজন পেয়ে যাচ্ছি। তাহলে অক্সাইড আছে, ধাতব অক্সাইডের আণবিক ওজন কত, এম প্লাস 16n। এবারে দেখো এখানে কি কি বলছে, পারমাণবিক ওজন চাইছে, তাহলে পারমাণবিক ওজন চা মানে আমরা সূত্র কি জানি যে তুল্যাঙ্ক ভারের সঙ্গে পারমাণবিক ওজন এবং যোজ্যতার একটা সূত্র রয়েছে, তাহলে এখান থেকে ভালো করে লক্ষ্য করো, 16n ভাগ ওজন অক্সিজেন যুক্ত হয় এম ভাগ ওজনের এম এর সঙ্গে, 16n ভাগ, দেখো এখানে 16n ভাগ এটা অক্সিজেন, অক্সিজেনের পারমাণবিক ওজন, কত ভাগ ওজনে এম এর সঙ্গে ধাতুর সঙ্গে যুক্ত হয়, কত ভাগ পেয়েছিলাম এম ভাগ ধাতু, তাহলে এম ভাগ ধাতুর সঙ্গে যুক্ত হচ্ছে, টোটাল যুক্তটা তো আণবিক ওজন, তাহলে 16n ভাগ অক্সিজেন এম ভাগ ধাতুর সঙ্গে যুক্ত হয়, 8 ভাগ অক্সিজেন যত ভাগ ওজনের মৌলের সঙ্গে যুক্ত হয় সেটাই তার তুল্যাঙ্ক বা সংজ্ঞা থেকে, তাহলে 8 ভাগ ওজনের অক্সিজেন যুক্ত হয় m/2n ওজনের m এর সঙ্গে, তাহলে এটাই কার তুল্যাঙ্ক বার পেলাম, ধাতুর তুল্যাঙ্ক বার, তাহলে ধাতুর তুল্যাঙ্ক বার পেয়ে গেছি E সমান m/2n, এটাকে তুল্যাঙ্ক বার দ্বারা ডিনোট করা হয় এটাকে। তোমাকে তুল্যাঙ্ক বার কত বলা আছে x, তাহলে ধাতুর তুল্যাঙ্ক বার কত বলা আছে x বলা আছে, কোশ্চেন অনুযায়ী আমার তুল্যাঙ্ক বলা আছে x, আর আমি বের করেছি কত ধরে পারমাণবিক ওজন ধরে তুল্যাঙ্ক বার কত বের করেছি m/2n, তাহলে এইটার সঙ্গে এইটা সমান হয়ে যাবে x এর সঙ্গে m/2n, x সমান m/2n, তাহলে এখান থেকে এর মান কত পাচ্ছি 2xn/m, তাহলে পারমাণবিক ওজন ধরেছিলাম a, অতএব পারমাণবিক ওজন মান বেরিয়ে গেল 2xn/m। এবারে দেখো এরপরে চলে একটা কোশ্চেনে, একটি মৌলের অক্সাইডে শতকরা 53 ভাগ মৌল আছে, মৌলটির ক্লোরাইডের বাষ্পঘনত্ব 66, মৌলটির পারমাণবিক ওজন নির্ণয় করো। তাহলে বলা আছে মৌলের অক্সাইডে শতকরা 53 ভাগ মৌল রয়েছে, 53 ভাগ মৌল মানে শতকরা বলা আছে, মৌলের অক্সাইডটা শতকরা 53 ভাগ মৌল, তাহলে নিশ্চয়ই মৌলের অক্সাইড বলছে মানে যদি 53 ভাগ মৌল থাকে তাহলে অক্সিজেন কত আছে 100 মাইনাস 53 সমান 47 ভাগ অক্সিজেন রয়েছে, তাহলে অক্সিজেন আছে, মৌলের অক্সাইড মানে কি ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, তাহলে এতে যদি ক্যালসিয়াম থাকে 53 ভাগ, অক্সিজেন আছে আর বাদ বাকিটা টোটাল 100 এর মধ্যে বলা শতকরা 53 ভাগ, তাহলে 47 ভাগ কি রয়েছে অক্সিজেন রয়েছে, তাহলে এখান থেকে দেখো তুল্যাঙ্ক বার কিভাবে বের করানো হবে, 47 ভাগ অক্সিজেন যুক্ত আছে কত ভাগের সঙ্গে 53 ভাগ মৌলের সঙ্গে, মৌল, তাহলে 1 ভাগ অক্সিজেন যুক্ত আছে 53/47, আর কত বলছে 8 ভাগ অক্সিজেন, 8 ভাগ অক্সিজেন যুক্ত আছে 53/47 ইনটু 8, এখান থেকে কত মান বেরিয়েছে 9.02, তাহলে দেখো 8 ভাগ অক্সিজেন যত ভাগ মৌলের সঙ্গে যুক্ত থাকবে সেটাই তার তুল্যাঙ্ক বার, তাহলে 8 ভাগ অক্সিজেন কত ভাগ মৌলের সঙ্গে যুক্ত আছে 9.02, এই জন্য মৌলের তুল্যাঙ্ক বার কত পেয়েছি 9.02, এটা মৌলটির তুল্যাঙ্ক বার। এবারে দেখো বলা আছে মৌলটির ক্লোরাইডের বাষ্প ঘনত্ব 66, তাহলে নিশ্চয়ই মৌলটির ক্লোরাইডের আগে সংকেত জানতে হবে, ধরে নিচ্ছি মৌলের উপরে আণবিক সংকেত MClV, যোজ্যতা জানা নেই m এর, এই জন্য MClV করা হয়েছে, কারণ আমরা কি জানি যোজ্যতা কিভাবে নির্ণয় করা হয়, যে এই মৌলের সংকেত কিভাবে নির্ণয় করা হয়, প্রত্যেকটা যোজ্যতা m আর Cl, তাহলে m এর যোজ্যতা নিচে বসবে, Cl এর যোজ্যতা 1, এই 1টা এদিকে যাবে, m এর যোজ্যতা v ধরা আছে MClV, তাহলে সংকেত কি হবে MClV, যে যার যোজ্যতা নিচে বসে তারপর সংকেত তৈরি হয়, তাহলে সংকেত কি লিখছি MClV, আমি যোজ্যতা ধরেছি ক্লোরিনের v, ধাতুর v, এ হচ্ছে মৌলের পারমাণবিক ওজন ধরা হয়েছে, এটা কি মৌলের পারমাণবিক ওজন, তাহলে আণবিক ওজন কি হবে এই টোটালটার আণবিক ওজন নির্ণয় করো, m একটা m রয়েছে, এ হচ্ছে তার পারমাণবিক ওজন, তাহলে এ হবে একটা যেহেতু m রয়েছে। এরপরে দেখো ClV বলা আছে, ক্লোরিনের পারমাণবিক ওজন 35.5, কত সংখ্যক আছে v সংখ্যক ক্লোরিন আছে, যেরকম মোট ধরো CO2 কার্বন একটা আছে অক্সিজেন দুটো আছে, তাহলে আমরা কি করি কার্বনের একটা পরমাণুর ওজন বলি 12 প্লাস অক্সিজেনের 32, টোটাল হয় 44, তাহলে একই রকম ভাবে যেহেতু m এর পারমাণবিক ওজন a ধরা হয়েছে তাহলে একটা a বসবে, a মানে একটা সংখ্যক a বসবে, প্লাস তার পারমাণবিক ওজনটা m এর পারমাণবিক ওজনটা বসেছে প্লাস 35.5, মানে ক্লোরিনের পারমাণবিক ওজন যেরকম অক্সিজেনের পারমাণবিক ওজন বসেছিল 16 × 2, একই রকম ভাবে ক্লোরিন 35.5, কত সংখ্যক আছে v সংখ্যক 35.5 × v, তাহলে টোটাল আণবিক ওজন পাচ্ছি a প্লাস 35.5 × v, আণবিক ওজন পেয়ে গেছি। এরপর সূত্র কি জানি a সমান e × v, আগে প্রমাণ করা হয়েছে, এটা হচ্ছে তার পারমাণবিক ওজন আর ইটা হচ্ছে তুল্যাঙ্ক বার, v হচ্ছে যোজ্যতা, তাহলে মানগুলো বসিয়ে দিচ্ছি, তুল্যাঙ্ক বার পেয়ে গেছি, যোজ্যতা v ধরা আছে 9.02 × v, পারমাণবিক ওজন পেয়ে গেছি। এবারে দেখো পারমাণবিক ওজন পেয়ে গেছি a সমান e × v অর্থাৎ 9.02 × v,
শর্তানুসারে বলা হচ্ছে টোটালটার যে আণবিক ওজন কত 9 পয়েন্ট, মানে এর মানটা পেয়ে গেছি 9.0 ভি, তাহলে এর জায়গায় বসিয়ে দেবো মানটা, এই মানটা এর জায়গায় বসিয়ে দেবো 9.0 ভি প্লাস 35.5 ভি, যেরকম ছিল সেরকম 35.5 ভি করে দিলাম, সমান 132। এই 132টা কোথা থেকে পাচ্ছি? এটা তো টোটাল মৌলের অক্সাইডের আণবিক ওজন তোমাকে বলা আছে। দেখো এই মৌলের ক্লোরাইডের, তাহলে মৌলটির ক্লোরাইডের বাষ্প ঘনত্ব 66 বলা আছে, তাহলে ক্লোরাইডের বাষ্প ঘনত্ব বলা আছে। আমরা কি জানি? m সমান 2d, d সমান m/t, m/2, যেখানে d টা বাষ্প ঘনত্ব, m টা হচ্ছে আণবিক ওজন। তাহলে আণবিক ওজন বাই 2, আণবিক ওজন কত বেরিয়েছে? সরি, বাষ্প ঘনত্ব কত আছে? m = 2d, তাহলে বাষ্প ঘনত্ব কত আছে? 66। আণবিক ওজনের মান বের করব, 2 × 66 সমান 132। তাহলে মৌলটির ক্লোরাইডের বাষ্প ঘনত্ব 66 বলা আছে, বাষ্প ঘনত্ব থেকে আমি আণবিক ওজন বের করেছি সূত্র দ্বারা, বাষ্প আণবিক ওজন সমান 2 × বাষ্প ঘনত্ব, তাহলে 132 হয়েছে। এবারে তোমাকে আমি ম্যাথ থেকে আণবিক ওজন কত পেয়েছি, মানে টোটাল অ্যাপ্লিকেশন পোরশনে যে ম্যাথ করছিলাম সেখান থেকে কত পেয়েছি আণবিক ওজন? এই 9.02 ভি প্লাস 35.5 ভি, এটা আণবিক ওজন পেয়েছি। দেখো এইটার আণবিক ওজন এইটা ছিল, এখান থেকে মান বের করে এইটা পেয়েছি 9.02 ভি প্লাস 35.5 ভি। এই আণবিক ওজনটা তোমাকে বলা আছে অঙ্কে মৌলটির ক্লোরাইডের বাষ্প ঘনত্ব 66, তাহলে এখান থেকে আমি মৌলটির ক্লোরাইডের আণবিক ওজন পেয়েছি একটা 132। তাহলে এই আণবিক ওজন যা হবে, এই আণবিক ওজন কি হবে? যে সমান করা আছে তার থেকে যোজ্যতার মান বের করা আছে 3, এটা অ্যাপ্রক্সিমেশন চিহ্ন, প্রায় 3 এর কাছাকাছি, মানে 3 যোজ্যতা কখনো দশমিক হয় না, সবসময় পূর্ণ সংখ্যাতে হয়। তাহলে এ সমান ই × ভি, ই হচ্ছে তুল্যাঙ্ক বার, ভি হচ্ছে যোজ্যতা, পেয়ে গেলাম পারমাণবিক ওজন 27.06। এরপরে কোশ্চেন দেখো, মৌলের তুল্যাঙ্ক ভার ও গ্রাম তুল্যাঙ্কের মধ্যে পার্থক্য কি? 2001 সালে পড়ছে, 2007 সালে পড়ছে। তুল্যাঙ্ক ভার বলা আছে, গ্রাম তুল্যাঙ্ক। তাহলে তুল্যাঙ্ক ভার মানে কি? তুল্যাঙ্ক ভারে কোনো একক নেই, দুটো ওজনের অনুপাত জানি আমরা, কিন্তু গ্রাম তুল্যাঙ্ক হচ্ছে তুল্যাঙ্ক ভারের গ্রামে প্রকাশিত ভর, মানে গ্রাম একক দিয়ে দিলেই গ্রাম তুল্যাঙ্ক বা গ্রাম তুল্যাঙ্ক ভার হয়ে যাবে, গ্রাম এককটা দিলেই হয়ে যাবে গ্রাম তুল্যাঙ্ক ভার। তাহলে এখানে একক আছে, এখানে একক নেই। দেখো মৌলের তুল্যাঙ্ক ভার দুটি ওজনের অনুপাত, তাই মৌলের তুল্যাঙ্ক ভার একটি সংখ্যা মাত্র, এর কোনো একক নেই। মৌল বা যৌগের তুল্যাঙ্ক ভারকে গ্রাম এককে প্রকাশ করলে যত গ্রাম হয় তত গ্রাম ওজনকে মৌল বা যৌগের গ্রাম তুল্যাঙ্ক বলে, যার একক হচ্ছে গ্রাম। দেখো 1999 সালে একটা কোশ্চেন করেছে, এরপরে ম্যাগনেসিয়ামের আপেক্ষিক তাপ দেওয়া আছে 0.262, MgCl2 এর ম্যাগনেসিয়াম ক্লোরাইডের Mg এর শতকরা পরিমাণ 25.5% হলে ম্যাগনেসিয়ামের পারমাণবিক ওজন, যোজ্যতা এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সংকেত নির্ণয় করো, এটা বলা আছে। তাহলে তোমাকে কি কি ডেটা দেওয়া আছে? আপেক্ষিক তাপ দেওয়া আছে, ম্যাগনেসিয়ামের শতকরা পরিমাণ দেওয়া আছে, ম্যাগনেসিয়ামের পারমাণবিক ওজন, যোজ্যতা, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সংকেত, এই তিনটা চাইছে। প্রথমে দেখো ম্যাগনেসিয়ামের পরিমাণ দেওয়া আছে 25.5%, তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইডে ম্যাগনেসিয়ামের যদি শতকরা পরিমাণ 25.5% হয়, 100 ভাগের মধ্যে ম্যাগনেসিয়াম আছে 25.5%, তাহলে ক্লোরিন আর কত থাকবে? 100 থেকে বিয়োগ করে দিলে আর বাদ বাকিটা ক্লোরিন পড়ে থাকবে। তাহলে 100 থেকে 25.5 বিয়োগ করলে কত হচ্ছে? ক্লোরিনের পরিমাণ 74.5%। এবারে দেখো 74.5 ভাগ ক্লোরিন যুক্ত আছে কত ভাগ ম্যাগনেসিয়ামের সঙ্গে? 25.5 ভাগ ম্যাগনেসিয়ামের সঙ্গে। তাহলে 35.5 ভাগ ক্লোরিন, আমরা কি জানি 35.5 ভাগ ক্লোরিন যত ভাগ মৌলের সঙ্গে যুক্ত থাকবে, যত ভাগ ওজনের মৌলের সঙ্গে যুক্ত থাকবে সেটাই তার তুল্যাঙ্ক ভার। তাহলে 74.5 ভাগ ক্লোরিন যুক্ত আছে 25.5 ভাগ ম্যাগনেসিয়ামের সঙ্গে, 35.5 ভাগ ক্লোরিন যুক্ত আছে কত ভাগের সঙ্গে? এটা তুল্যাঙ্ক ভার বেরিয়ে গেল। তাহলে তুল্যাঙ্ক ভার কত পেয়ে গেলাম? 12.15। তুল্যাঙ্ক ভারটা হচ্ছে 12.15। তাহলে ই সমান 12.15, এটা মৌলের বেরিয়ে গেল। কার মৌল বলতে? ম্যাগনেসিয়ামের বেরিয়ে গেল। এবারে দেখো মৌলের আনুমানিক পারমাণবিক ওজন, আমরা সূত্র কি জানি? মৌলের আনুমানিক পারমাণবিক ওজন সমান 6.4 বাই আপেক্ষিক তাপ। মৌল মানে এখানে ম্যাগনেসিয়াম করে দাও Mg, তাহলে Mg এর আনুমানিক পারমাণবিক ওজন সমান কত হবে? 6.4 বাই আপেক্ষিক তাপ। এটা ডুলং পেটিট ল, এটা হচ্ছে ডুলং পেটিট ল, আগে ডেটে পড়িয়েছি ডুলং পেটিট ল। ডুলং পেটিট লতে কি বলা ছিল? কোন মৌলের আনুমানিক পারমাণবিক ওজন 6.4 সমান 6.4 বাই আপেক্ষিক তাপ। তাহলে আনুমানিক পারমাণবিক ওজন কত? ম্যাগনেসিয়াম বলা আছে মৌল মানে, ম্যাগনেসিয়ামের আনুমানিক পারমাণবিক ওজন কত হবে? 6.4 বাই আপেক্ষিক তাপ দেওয়া ছিল মান 0.262, বসানো হয়েছে 24.42, অ্যান্সার পেয়েছি। এবারে যোজ্যতা কত জানি? যোজ্যতা আমরা সূত্র কি জানি? A সমান E × V, অর্থাৎ V সমান A বাই E।
তুল্যাঙ্ক ভার সমান পারমাণবিক ওজন সমান তুল্যাঙ্ক ভার ইনটু যোজ্যতা, তাহলে যোজ্যতা সমান পারমাণবিক ওজন বাই তুল্যাঙ্ক ভার, সেটা বসানো হয়েছে। পারমাণবিক ওজন কত পেয়েছি, আনুমানিক পারমাণবিক ওজন 24.42, আনুমানিক পারমাণবিক ওজন বাই তার তুল্যাঙ্ক ভার কত পেয়েছি ম্যাগনেসিয়ামের 12.15, তাহলে নিচে বসানো হয়েছে 12.15, অ্যান্সার হচ্ছে 2, তাহলে যোজ্যতা 2 পেয়ে গেছি। এবারে ম্যাগনেসিয়ামের এটা আনুমানিক পারমাণবিক ওজন ছিল, আমরা ডুলং পেটিটের সূত্র থেকে আনুমানিক পারমাণবিক ওজন নির্ণয় করতে পারি, কিন্তু সঠিক পারমাণবিক ওজন জানা যায় না। তাহলে এখান থেকে আবার সঠিক পারমাণবিক ওজনে আসতে হবে। ম্যাগনেসিয়ামের সঠিক পারমাণবিক ওজন সমান, দেখো তুল্যাঙ্ক ভার ইনটু যোজ্যতা, সূত্র আছে তুল্যাঙ্ক ভার ইনটু যোজ্যতা, তাহলে তুল্যাঙ্ক ভারের জায়গায় তুল্যাঙ্ক ভারের মান বসানো হয়েছে, যোজ্যতা পেয়ে গেছি, যোজ্যতা জায়গায় 2 বসানো হয়েছে। সঠিক পারমাণবিক ওজনটা কত পেয়েছি 24.3। এরপরে দেখো সংকেত কি হবে, তাহলে সংকেত আমরা কিভাবে বের করব, ম্যাগনেসিয়ামের নিচে তার যোজ্যতা বসাবো, ক্লোরিনের নিচে তার যোজ্যতা বসাবো, বলছে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সংকেত নির্ণয় করো। তাহলে ম্যাগনেসিয়ামের যোজ্যতা কত পেয়েছি 2, ক্লোরিনের যোজ্যতা 1, তাহলে 1টা এদিকে আসবে, 2টা এদিকে যাবে, MgCl2, এই হলো যোজ্যতা সংকেত। দেখো এরপরে কোশ্চেন 2004 সালে করেছে সমাকৃতি সূত্র দ্বারা। সমাকৃতি সম্পন্ন ক্লাস কাকে বলবো আগে একটু বলে দিই। আগের যে ভিডিওতে সেটাতে পুরো হালকা একটু ডিসকাস করেছিলাম, সমাকৃতি সূত্রটা বলা হয়নি, আগের এটা অমনি অ্যাপ্লিকেশন, মানে তোমাদের ম্যাথে কি লাগবে সেটা কিন্তু অমনি একটা সূত্র দিয়েছিলাম। এবারে সমাকৃতি ক্লাসটা কি ভালো করে লক্ষ্য করো। সমাকৃতি ক্লাস কাকে বলা হবে, যখন দুটো ক্লাসের স্ট্রাকচার বা গঠন একই রকম দেখাবে তখন হচ্ছে সমাকৃতি ক্লাস। অর্থাৎ একই রকম পরমাণুগুলি একই রকমভাবে যুক্ত হয়ে দুটো ক্লাস বা দুটো যৌগ গঠন করলে সেই যৌগ দুটোকে পরস্পরের সমাকৃতি ক্লাস বা সমাকৃতি যৌগ বলা হবে। যেমন দেখো ধরো আছে MgCl2 CaCl2, তাহলে দেখো MgCl2 ম্যাগনেসিয়াম ক্লোরাইড, CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড, এখানে দুটো যৌগ দেখো একই রকমই পরমাণুগুলি পরস্পর যুক্ত হয়ে যৌগ গঠন করছে, একই রকম ভাবে একদম দেখতে সদৃশ্য লাগছে। তাহলে এই দুটো যৌগকে পরস্পর কি বলা হবে, সমাকৃতি যৌগ। মানে দুটো যৌগের পরমাণুগুলি যখন একইভাবে যুক্ত হবে যৌগের মধ্যে এবং দুটো যৌগকে দেখতে একই রকম লাগবে তখন তাদের পরস্পর কি বলা হবে, সমাকৃতি যৌগ। আর কেলাস হলে সমাকৃতি কেলাস বলা হবে। এই দুটো যৌগ সমাকৃতি যৌগ বলা হয়। এবারে দেখো দুটি ধাতু এ ও বি এর অক্সাইড যৌগদ্বয় সমাকৃতি সম্পন্ন, তাহলে নিশ্চয়ই এ ও বি এর অক্সাইড দুটোর গঠনাকৃতি একই রকম হবে। বি এর পারমাণবিক ওজন 43.5 এবং এর ক্লোরাইড যৌগের বাষ্প ঘনত্ব 75, এর 1.02 গ্রাম পরিমাণ অক্সাইড যৌগে অক্সিজেনের পরিমাণ 0.48 গ্রাম। তাহলে এর পারমাণবিক ওজন কত, তোমাকে কি চাইছে লাস্ট পয়েন্টে, এর পারমাণবিক ওজনটা তোমাকে বের করতে চাইছে। দেখো যদি এখানে বি এর পারমাণবিক ওজন দেওয়া আছে আর এখানে বলা আছে অক্সিজেনের পরিমাণ 0.48 গ্রাম, ভালো করে লক্ষ্য করো, এই যে অক্সাইড যৌগে এর 1.02 গ্রাম পরিমাণ অক্সাইড যৌগ রয়েছে, তাহলে টোটাল অক্সাইডের পরিমাণটা কত, মানে ধাতব অক্সাইডের টোটাল পরিমাণটা কত 1.0802 গ্রাম, তার মধ্যে অক্সিজেনের পরিমাণ কত 0.48 গ্রাম, আর বাদ বাকিটা ধাতু আছে, যেহেতু ধাতব অক্সাইড বলা আছে বা এর অক্সাইড বলা আছে, আর বাদ বাকিটা এ আছে। যদি অক্সিজেন থাকে 0.48 গ্রাম আর বাদ বাকিটা এ রয়েছে, তাহলে এবারে দেখো এর পরিমাণ কত 1.02 মাইনাস 0.48 সমান 0.54 গ্রাম, অর্থাৎ টোটাল এর অক্সাইড মানে কি এ নিয়ে অক্সাইডটা গঠিত। ধরো এইরকম আছে এ ও এইরকম আছে, তাহলে এ আর অক্সিজেন রয়েছে, এটা A2 হবে। ধরো এইরকম একটা সংকেত রয়েছে A2O, অক্সিজেন যোজ্যতা 2, এর যোজ্যতা জানিনি, তাহলে এখানে X বসে। তাহলে এইরকম যে যৌগটা রয়েছে এর মধ্যে এ বলা আছে তোমাকে কত, এ বলছি অক্সিজেন বলা আছে কত 0.48 গ্রাম, তাহলে এটা নিশ্চয় কত হবে, টোটালটা থেকে টোটাল যৌগের ওজনটা কত বলা আছে 1.02 গ্রাম। দেখো এর এত গ্রাম পরিমাণ অক্সাইড, তাহলে 1.02 টোটাল, তার থেকে কত বিয়োগ করতে হবে 0.48, বিয়োগ করলে 0.54 পাচ্ছি, এটা কার ওজন, ধাতুর বা এর ওজন, এর ওজনটা আমি পেয়ে গেলাম। পরে চল এরপর আছে বি ধাতুর ক্লোরাইডে M সমান 2। দেখো বি ধাতুর ক্লোরাইডে তোমাকে কি দেওয়া আছে, বাষ্প ঘনত্ব, বি এর পারমাণবিক ওজন 43.5 এবং এর ক্লোরাইড যৌগের বাষ্প ঘনত্ব 75, তাহলে বি এর ক্লোরাইড যৌগের বাষ্প ঘনত্ব 75 বলা আছে, তাহলে আণবিক ওজন কত পাবো M সমান 2D, আণবিক ওজন পেয়ে গেছি দেখো 150। এরপরে বি এর ক্লোরাইডের সংকেত একটা ধরে নিয়েছি BClX, কারণ ক্লোরিনের যোজ্যতা 1,
এই বি এর নিচে বসবে, আর বি এর যোজ্যতা এক্স এই ক্লোরিনের নিচে বসবে, তাহলে BCl(X) টোটাল যৌগের সংকেত হবে। বি এর যোজ্যতা এক্স ধরা হয়েছে, বি এর নিচে যোজ্যতা এক্স, সি এর নিচে 1, তাহলে যোজ্যতা সবসময় উল্টো দিকে বসে, এইভাবে সংকেত গঠিত হয়। বি এর যোজ্যতা এক্স ধরেছি, তাহলে BCl(X). এবারে BCl(X) এর আণবিক ওজন বের করছি 43.5, এটা কার? বি এর পারমাণবিক ওজন দেওয়া আছে, তাহলে বি এর পারমাণবিক ওজন আগে বসালাম। দেখো BCl(X), এরপর ClX, ক্লোরিন x সংখ্যক ক্লোরিন হচ্ছে একটা ক্লোরিনের 35.5, x সংখ্যক ক্লোরিনের পারমাণবিক ওজন কত হবে? 35.5 × x, তাহলে টোটালটা যোগ করলে আণবিক ওজন পেয়ে যাচ্ছি 150। এবারে দেখো অক্সাইডের সংকেত, এটা তো আমি 150 পেয়ে গেছি। এবার x এর মান কত? 3, এক্সটা কি ধরেছিলাম? যোজ্যতা, তাহলে বি এর যোজ্যতা কত পেলাম? বি এর যোজ্যতা কত পেলাম? 3, যোজ্যতা সমান 3, তাহলে বি এর যোজ্যতা সমান 3 পেয়ে গেছি। এবারে দেখো অক্সাইডের সংকেত, তাহলে অক্সাইডের সংকেত কিভাবে পাবো? বি এর নিচে তার যোজ্যতা বসাবো, অক্সিজেনের নিচে তার যোজ্যতা বসাবো। যেহেতু কোনো একটা মৌলের অক্সাইড যৌগে মৌল থাকে, অক্সিজেন থাকে, তাহলে বি এর নিচে যোজ্যতা বসাচ্ছি, কত বেশি যোজ্যতা? 3, অক্সিজেনের নিচে অক্সিজেনের যোজ্যতা জানি 2, তাহলে 2 এখানে আসবে, 3 এখানে যাবে, কি হবে? B2O3 যৌগের সংকেত। দেখো B2O3 হয়ে গেছে। এবারে বলা আছে এ বি, এ এবং বি এর অক্সাইড যৌগদ্বয় সমাকৃতি সম্পন্ন, তার মানে বি এর যৌগের গঠন যেরকম হবে অক্সাইডের যৌগের গঠন, এর অক্সাইডের যৌগের গঠন একই রকম হবে। যেহেতু সমাকৃতি সম্পন্ন ক্লাসে দুটো যৌগের গঠন একই রকম হয় বা দেখতে একই রকম হয়, তাহলে এর অক্সাইডের সংকেত A2O3 হবে। যেহেতু বি এর অক্সাইডের সংকেত B2O3, এর অক্সাইডের সংকেত কি হবে? A2O3 হবে। একই রকম দেখতে দুটোতে, বা একই রকম পরমাণু দ্বারা গঠিত হয়েছে দুজনে, এই জন্য সমাকৃতি বলা আছে। তাহলে B2O3 A2O3। এবারে A2O3 এর ক্ষেত্রে তাহলে এর পারমাণবিক ওজন কত পাবো? তার তুল্যাঙ্ক বার ইনটু যোজ্যতা। এর যোজ্যতা এখানে 3, অক্সিজেনের যোজ্যতা 2, এই জন্য A2O3 গঠন হয়েছে। তাহলে পারমাণবিক ওজন তুল্যাঙ্ক বার 9 বেরিয়েছিল। দেখো কিভাবে তুল্যাঙ্ক বার বের করেছিলাম, যে এর তুল্যাঙ্ক বারটা কিভাবে বের করেছিলাম? একই রকম, এত গ্রাম অক্সিজেন যুক্ত আছে এত গ্রাম মৌলের সঙ্গে, 8 গ্রাম অক্সিজেন যুক্ত আছে কত গ্রাম মৌলের সঙ্গে, দিয়ে পেয়েছিলাম 9 হচ্ছে তার তুল্যাঙ্ক বার বেরিয়েছে, এর তুল্যাঙ্ক বার 9 বেরিয়েছে। একই রকম ভাবে যে 8 ভাগ অক্সিজেন, 8 গ্রাম অক্সিজেন যত ভাগের সঙ্গে যুক্ত থাকবে সেটা তার তুল্যাঙ্ক বার, যে কোনো মৌলের ক্ষেত্রে। তাহলে এর কত? 9 পেয়েছে। তাহলে এখানে বসিয়ে এর পারমাণবিক ওজন 9 × 3 = 27, অর্থাৎ এর পারমাণবিক ওজন কত পেলাম? 27 পেয়ে গেলাম, তুল্যাঙ্ক বার ইনটু যোজ্যতাটা পেয়ে গেছি। তাহলে সমাকৃতি সূত্র এখানে কাজে লাগছে, ভালো করে লক্ষ্য করতে। এরপর সমাকৃতি সূত্রটা একটু বলে দিচ্ছি, দেখে নাও, লক্ষ্য করে নাও ভালো করে। সমান সংখ্যক পরমাণু একইভাবে যুক্ত হয়ে সমাকৃতি কেলাস গঠন করে। এই কেলাসের আকার কেবলমাত্র পরমাণুগুলির সংখ্যা, ওদের বিন্যাসের উপর নির্ভর করে, পরমাণুগুলির রাসায়নিক প্রকৃতির উপর নির্ভর করে না। তাহলে সমান সংখ্যক পরমাণু সমানভাবে যুক্ত হয়ে যে কেলাসগুলি গঠন করবে তাদের পরস্পরে কি বলা হবে? সমাকৃতি কেলাস। যেগুলোতে কি পরমাণুর সংখ্যার উপর নির্ভর করে, কখনো তার রাসায়নিক প্রকৃতির উপর নির্ভর করবে না, বা পরমাণু কিভাবে সজ্জা করছে তার উপর নির্ভর করবে, রাসায়নিক প্রকৃতির উপর নির্ভর করবে না। যেমন দেখো ZnSO4 7H2O, MgSO4 7H2O, দেখো প্রত্যেকটাতে পরমাণু সজ্জা একই, এবং একই পরমাণু হবে এরকম ব্যাপার নেই, পরমাণু সজ্জা একই হবে, যে একই পরমাণু দুটোতে হবে এরকম ব্যাপার নেই, পরমাণু সজ্জা একই হবে। একই পরমাণু হলে তো দুটো একই যৌগ হয়ে যাবে। তাহলে দেখো ZnSO4 7H2O, MgSO4 7H2O, প্রায় একদম সেম টাইপের দুটো, শুধু Zn আর Mg এই দুটো ধাতুর মধ্যে পার্থক্য রয়েছে। এই দুটোকে পরস্পর কি বলা হবে? সমাকৃতি কেলাস বলা হয়। এরপরে কোশ্চেনে যাও, কিউপ্রাস অক্সাইডে কপারের তুল্যাঙ্ক বার নির্ণয় করো। 2001 সালে পড়েছে, 2009 সালে পড়েছে। কিউপ্রাস অক্সাইডে কপারের তুল্যাঙ্ক বার নির্ণয় করো। কিউপ্রাস অক্সাইডের সংকেত কি? Cu2O। কপারের যোজ্যতা কিউপ্রাস মানে 1, অক্সিজেনের যোজ্যতা 2, তাহলে 2 এখানে আসবে, 1 এখানে যাবে, Cu2 কিউপ্রাস অক্সাইড। তাহলে এখানে দেখো Cu2 আর অক্সিজেন রয়েছে। আমরা কি জানি? 8 ভাগ অক্সিজেন বা 8 গ্রাম ওজনের অক্সিজেন যত গ্রামের সঙ্গে যুক্ত থাকবে বা যত ভাগ ওজনের কোনো মৌলের সঙ্গে যুক্ত থাকবে সেটাই ওই মৌলের তুল্যাঙ্ক হবে। তাহলে এখানে দেখো অক্সিজেন যেহেতু বলা আছে 16 গ্রাম অক্সিজেন যুক্ত আছে, 2 × 63.5 Cu2 আছে, তার মানে 2 × 63.5 এত গ্রাম কপারের সঙ্গে, তাহলে 8 গ্রাম অক্সিজেন যুক্ত আছে, কত গ্রাম কপার? 63.5। এই 63.5টা হচ্ছে কত গ্রাম অক্সিজেনের সঙ্গে যুক্ত আছে? 8 গ্রাম অক্সিজেনের সঙ্গে। তাহলে এই জন্য কপারের আপেক্ষিক তুল্যাঙ্ক বার কত হবে? 63.5, কারণ এখানে Cu2O, দুটো কপার আছে, একটা অক্সিজেন আছে, কপারের পারমাণবিক ওজন 63.5, তাহলে একটা অক্সিজেনের পারমাণবিক ওজন 16 গ্রাম অক্সিজেন যুক্ত আছে, 2 × 63.5, যেহেতু দুটো কপার আছে, একটা কপারের পারমাণবিক ওজন 63.5, এত গ্রাম কপারের সঙ্গে 8 গ্রাম যুক্ত আছে, কত গ্রামের সঙ্গে? বেরিয়ে গেল। তাহলে এই যত গ্রামের সঙ্গে 8 গ্রাম যুক্ত আছে, যত গ্রাম কপারের সঙ্গে 8 গ্রাম অক্সিজেন যুক্ত আছে, সেটাকেই বলা হচ্ছে ওই মৌলের বা কপারের, তোমার কপারের কি হচ্ছে?
আপেক্ষিক তুল্যাঙ্ক ভার। তাহলে কপার আপেক্ষিক তুল্যাঙ্ক কত? 63.5। এরপরে কোশ্চেন, কোন মৌলের পারমাণবিক ওজন তুল্যাঙ্ক ভার তোমাকে দেওয়া আছে 57। তাহলে মৌলটির ক্লোরাইডের সংকেত কি? মৌলটা কি বলা আছে? এম বলা আছে। তাহলে মৌলটার আমি যখন যোজ্যতা বের করব তখন তুল্যাঙ্ক করব ভার বাই পারমাণবিক ওজন। সূত্র কি ছিল? এ সমান ই ইন্টু ভি। তাহলে ভি সমান এ বাই ই, পারমাণবিক ওজন বাই তুল্যাঙ্ক ভার। পারমাণবিক ওজন 27, তুল্যাঙ্ক ভার 9, 3 বেরিয়েছে যোজ্যতা। তাহলে ধাতুর যোজ্যতা 3, ক্লোরিনের যোজ্যতা 1, 1টা এখানে যাবে, 3টা এখানে যাবে, সংকেত কি হবে? MCl3। চলো এরপরে কোশ্চেন দেখো, 0.56 গ্রাম ধাতুর অক্সাইডে 0.16 গ্রাম অক্সিজেন আছে, ধাতুটির তুল্যাঙ্ক ভার কত? 2007 সালে পড়েছে। তাহলে 0.56 গ্রাম ধাতুর অক্সাইডে মানে টোটাল ধাতুর অক্সাইডের ওজন কত? 0.56 গ্রাম। টোটাল যে ধাতুর অক্সাইডের ওজনটা 0.56 গ্রাম, তার মধ্যে 0.16 গ্রাম অক্সিজেন রয়েছে। তাহলে যদি ধাতব অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড এরকম ধরি, তাহলে টোটালটার ওজন কত হবে? 0.56। তার মধ্যে অক্সিজেন কত আছে? 0.16। টোটালটার ওজন 0.56, অক্সিজেন আছে 0.16। তাহলে আর বাদ বাকি ধাতুটা কত রয়েছে? 0.56 মাইনাস 0.16, তাহলে সেটাই করা আছে। তাহলে 0.40 গ্রাম। এবারে দেখো তাহলে ধাতুটা কত রয়েছে? 0.40। তাহলে 0.40 বা 0.4 গ্রাম ধাতু কত গ্রাম অক্সিজেনে যুক্ত থাকবে? 0.16 গ্রাম। তাহলে এখান থেকে কি হবে? 0.4 গ্রাম ধাতু কত গ্রাম অক্সিজেনের সঙ্গে যুক্ত থাকবে? 0.16 গ্রাম অক্সিজেনের সঙ্গে যুক্ত রয়েছে। তাহলে 8 গ্রাম অক্সিজেন কত গ্রাম ধাতুর সঙ্গে যুক্ত থাকবে? তাহলে 0.4 বাই 0.16 ইন্টু 8, কাটাকাটি করলে কত পাবো? 20। তাহলে 8 ভাগ অক্সিজেন যত ভাগ ধাতুর সঙ্গে যুক্ত থাকে সেটাই তার তুল্যাঙ্ক ভার জানি। তাহলে এখান থেকে দেখো 8 ভাগ অক্সিজেন বা 8 গ্রাম অক্সিজেন যত গ্রামের সঙ্গে যুক্ত আছে কত গ্রাম বেরিয়েছে? 20 গ্রাম বেরিয়েছে। তাহলে 20 গ্রামের সঙ্গে যুক্ত আছে, এই জন্য ধাতুটার তুল্যাঙ্ক ভার হচ্ছে 20। এরপরে চলো SO4 2- এর তুল্যাঙ্ক ভার নির্ণয় করো। এটা একটা মূলক, মূলকের কি জানি? সংকেত ওজন বাই তার চার্জ। তাহলে সংকেত ওজন কত? সালফারের পারমাণবিক ওজন 32, অক্সিজেনের একটা অক্সিজেনের 16, 64, এটা আগে করা আছে। তাহলে 96/2 48, এটা দেখবে আগে উদাহরণে করা আছে, ভালো করে লক্ষ্য করবে। দেখো এরপরে চলো 2007 সালে একটা কোশ্চেন করেছে, দেখো x গ্রাম কোন মৌল থেকে y গ্রাম মৌলের ক্লোরাইড পাওয়া যায়, মৌলটির তুল্যাঙ্ক ভার কত? তাহলে মৌল কত বলা আছে? x গ্রাম কোন মৌল থেকে y গ্রাম মৌলের ক্লোরাইড পাওয়া যায়, অর্থাৎ y গ্রামটা কি? মৌলের ক্লোরাইড। তাহলে এত গ্রাম হচ্ছে মৌলের ক্লোরাইডের ওজনটা হচ্ছে y গ্রাম, আর x গ্রাম কার ওজন? মৌলের ওজন। তাহলে মৌলের ওজন যদি x গ্রাম হয় আর মৌলের ক্লোরাইডের ওজন যদি y গ্রাম হয়, তাহলে ক্লোরিনের পরিমাণটা, মৌলের যে ক্লোরাইড তাতে ক্লোরিনের পরিমাণ কত হবে? y - x গ্রাম। টোটাল মৌলের ক্লোরাইডের টোটাল ওজন y গ্রাম। দেখো টোটাল ওজন y গ্রাম বলছে, তার মধ্যে x গ্রাম হচ্ছে মৌল, কারণ x গ্রাম মৌল থেকে y গ্রাম মৌলের ক্লোরাইড পাওয়া গেছে। তাহলে x গ্রাম মৌল এই y গ্রাম মৌলের ক্লোরাইডের মধ্যে রয়েছে। তাহলে টোটাল মৌলের ক্লোরাইডের ওজন y গ্রাম, x গ্রাম হচ্ছে মৌল, তাহলে ক্লোরিনটা বাদ বাকি কত? y - x। টোটালটা থেকে xটা বাদ যাবে, মানে টোটালটা থেকে মৌলটা বাদ যাবে। y - x গ্রাম, এটা হচ্ছে ক্লোরিনের পরিমাণ। তাহলে y - x গ্রাম ক্লোরিন যুক্ত হয় x গ্রাম মৌলের সঙ্গে। যখন মৌলের ক্লোরাইড গঠিত হচ্ছে তখন y - x গ্রাম ক্লোরিন যুক্ত হবে x গ্রাম মৌলের সঙ্গে। যেহেতু তোমাকে বলা আছে x গ্রাম মৌল থেকে y গ্রাম মৌলের ক্লোরাইড পাওয়া যায়, তাহলে y - x গ্রাম ক্লোরিন যুক্ত হয় x গ্রাম মৌলের সঙ্গে। যখন এখানে মৌলের ক্লোরাইডটা গঠন হয় তখনই যুক্ত হয়, মৌলের ক্লোরাইড গঠন হয়। যখন মৌলের ক্লোরাইডটা গঠিত হচ্ছে তখনই y - x গ্রাম ক্লোরিন x গ্রাম মৌলের সঙ্গে যুক্ত হচ্ছে। 35.5 গ্রাম ক্লোরিন যুক্ত হবে কত গ্রামের সঙ্গে? এই গ্রামটা বেরিয়েছে। তাহলে আমরা কি জানি? 35.5 গ্রাম ক্লোরিন যত ভাগ বা যত গ্রাম কোনো মৌলের সঙ্গে যুক্ত হয় সেটাই ওই মৌলের তুল্যাঙ্ক ভার। তাহলে কত গ্রামের সঙ্গে যুক্ত হয়েছে? এই গ্রামের সঙ্গে, এটাই মৌলের তুল্যাঙ্ক ভার। দেখো এরপরে কোশ্চেন দেখো,
3.26 গ্রাম জেডেন অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় এনটিপিতে 1.12 লিটার হাইড্রোজেন উৎপন্ন করে জিঙ্কের তুল্যাঙ্ক ভাবে। তাহলে এটা 2008 সালে পড়েছে। 3.26 গ্রাম জিঙ্ক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে এনটিপিতে এত লিটার H2 গ্যাস উৎপন্ন করে। তাহলে দেখো এনটিপিতে 22.4 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর কত হবে? 2 গ্রাম। আমরা কি জানি হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 2, H2 এর আণবিক ভর কত হবে? প্রত্যেকটার পারমাণবিক ওজন 1, তাহলে 1 × 2 = 2। তাহলে হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর এসটিপিতে 22.4 লিটার গ্যাসের কি হবে? আণবিক ভর কত হবে? 2 গ্রাম। হাইড্রোজেন গ্যাসের ভরটা হবে 2 গ্রাম। এবারে দেখো 22.4 লিটার H2 গ্যাসের ভর হচ্ছে 2 গ্রাম। কেন বলছি? কারণ 1 গ্রাম অণু যে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন এসটিপিতে 22.4 লিটার। 1 গ্রাম অণু পদার্থ মানে তার আণবিক ওজন, তাহলে হাইড্রোজেন আণবিক ওজন 2। আর 1 গ্রাম অণু আয়তন যেহেতু 22.4 লিটার, তাহলে 1 গ্রাম অণুর আয়তন 22.4 লিটার আর 1 গ্রাম অণু পদার্থের ওজন তার আণবিক ওজন। তাহলে আণবিক ওজনের সঙ্গে 22.4 লিটারের সম্পর্ক রয়েছে। এসটিপিতে 22.4 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর 2 গ্রাম। তাহলে এসটিপিতে কত লিটার বলা আছে? 1.12 লিটার হাইড্রোজেন উৎপন্ন করে। তাহলে 1.12 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর কত হবে? 0.1 গ্রাম হবে। যেহেতু 1.12 লিটার হাইড্রোজেনের ভর পেয়ে গেছি 0.1 গ্রাম, এরপরে দেখো তাহলে এই পরিমাণ যে গ্রামটা, এটা হচ্ছে হাইড্রোজেন গ্যাসের ভর। এত লিটার হাইড্রোজেন গ্যাসের ভর পেয়েছি 1.12 লিটার। এরপরে দেখো 0.1 গ্রাম হাইড্রোজেন প্রতিস্থাপিত হয় 3.36 গ্রাম জিঙ্ক দ্বারা। আমরা কি জানি 1 গ্রাম হাইড্রোজেন প্রতিস্থাপিত, 1 গ্রাম বলতে 1 ভাগ বা 1 গ্রাম যাই বলতে পারো। তাহলে 1 ভাগ বা 1 গ্রাম হাইড্রোজেন যত গ্রাম কোনো মৌল দ্বারা প্রতিস্থাপিত হয় সেটাই মৌলের তুল্যাঙ্ক ভাগ। তাহলে এখানে দেখো 0.1 গ্রাম H2 প্রতিস্থাপিত হয় 3.36 গ্রাম জিঙ্ক দ্বারা। 1 গ্রাম H2 হাইড্রোজেন প্রতিস্থাপিত হয় 32.6 গ্রাম জিঙ্ক দ্বারা। তাহলে 1 গ্রাম হাইড্রোজেনের ক্ষেত্রে সংজ্ঞাতে কি ছিল? যে 1 গ্রাম ভরের হাইড্রোজেন যত গ্রাম মৌলের সঙ্গে যুক্ত হবে সেটাই তার তুল্যাঙ্ক ভার, বা যত গ্রাম মৌল 1 গ্রাম হাইড্রোজেনকে কোনো যৌগ থেকে প্রতিস্থাপিত করবে সেটাই ওই মৌলের তুল্যাঙ্ক ভার। তাহলে এখানে বলা আছে 1 গ্রাম হাইড্রোজেন কত মৌলকে প্রতিস্থাপিত করছে? 32.6 গ্রাম মৌল দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে 1 গ্রাম হাইড্রোজেন। এই জন্য জিঙ্কের তুল্যাঙ্ক ভার কত বলেছে? 32.6। তাহলে এখানে আমি কি করছি যে 3.26 গ্রাম জিঙ্ক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া উৎপন্ন হচ্ছে এত লিটার হাইড্রোজেন। তাহলে এত লিটারের ভর বের করানো হচ্ছে 1.12 লিটারের ভর বেরিয়েছে 0.1 গ্রাম। এবারে দেখো এই 0.1 গ্রাম যেহেতু ভর বেরিয়ে গেছে হাইড্রোজেন গ্যাসের, তাহলে এই পরিমাণ হাইড্রোজেন গ্যাসটা এই বিক্রিয়ার ফলে এই পরিমাণ জিঙ্ক দ্বারা হাইড্রোজেন গ্যাসটা প্রতিস্থাপিত হচ্ছে, উৎপন্ন হচ্ছে মানে কি বাইরে বেরিয়ে যাচ্ছে, বিক্রিয়া করে বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে হাইড্রোজেন গ্যাসটা উৎপন্ন হচ্ছে মানে প্রতিস্থাপিত হচ্ছে, ও একজনের জায়গায় আরেকজন বসছে, প্রতিস্থাপিত হচ্ছে। তাহলে এত গ্রাম হাইড্রোজেন প্রতিস্থাপিত হয় 3.36 গ্রাম জিঙ্ক দ্বারা, বিক্রিয়ার ফলে প্রতিস্থাপিত হচ্ছে। আর 1 গ্রাম হাইড্রোজেন যত গ্রাম মৌল দ্বারা প্রতিস্থাপিত হয় সেটাই ওই মৌলের তুল্যাঙ্ক ভার। তাহলে এত গ্রাম দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে 1 গ্রাম হাইড্রোজেন, এই জন্য জিঙ্কের তুল্যাঙ্ক 32.6। দেখো একটি মৌল, একটি কঠিন মৌলের তুল্যাঙ্ক ভার দেওয়া আছে 17.8। এর আপেক্ষিক তাপ কত বলা আছে? 0.124 ক্যালোরি কেলভিন ইনভার্স গ্রাম ইনভার্স। মৌলটি যোজ্যতা চাইছে, সঠিক পারমাণবিক ওজন চাইছে। তাহলে আপেক্ষিক তাপ দেওয়া আছে মানে নিশ্চয়ই ডুলং পেটিটের সূত্র কাজে লাগবে। দেখো আনুমানিক পারমাণবিক ওজন তার থেকে বেরোবে ডুলং পেটিট সূত্র থেকে 6.4 আপেক্ষিক তাপ। তাহলে 6.4 আপেক্ষিক তাপ বসানো হয়েছে, মান বের করানো হয়েছে। এবারে যোজ্যতা, এটা কার মান বেরিয়েছে? আনুমানিক পারমাণবিক ওজন। তাহলে যোজ্যতা সমান A সমান E × V সূত্র জানি, যোজ্যতা V সমান A/E, অর্থাৎ পারমাণবিক ওজন বাই তুল্যাঙ্ক ভার। পারমাণবিক ওজন কত বেরিয়েছে? 51.61, তুল্যাঙ্ক ভার 70.8 বলাই আছে তোমাকে মৌলের। তাহলে 3 বেরিয়েছে যোজ্যতা, অতএব সঠিক পারমাণবিক ওজন কত হবে? A সমান E × V, তুল্যাঙ্ক ভার × যোজ্যতা, বেরিয়েছে 53.4। এটা হচ্ছে কঠিন মৌলের যোজ্যতা বেরিয়ে গেল 3 প্রথমে, ফার্স্ট অ্যান্সার। দ্বিতীয় অ্যান্সার কত? সঠিক পারমাণবিক ওজন হচ্ছে 53.4। তাহলে প্রথমে বের করছি আনুমানিক পারমাণবিক ওজন কার থেকে? ডুলং পেটিটের সূত্র থেকে। পরের স্টেপে কি বের করছি? সঠিক পারমাণবিক ওজন কার থেকে? তুল্যাঙ্ক ভারের সূত্র থেকে। পরে দেখো এটা পড়েছে 2009 সালে। পরে দেখো 15 গ্রাম একটি মৌল A 30 গ্রাম অপর একটি মৌল B এর সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করে B এর তুল্যাঙ্ক ভার কত বলেছে? 60। A এর তুল্যাঙ্ক ভার কত? আমরা কি জানি কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক অণুগুলো বা বিক্রিয়ক পদার্থগুলো তাদের তুল্যাঙ্ক ভারের অনুপাতে বিক্রিয়া করে, এটা বলেছিলাম তুল্যাঙ্ক অনুপাত সূত্রে। তাহলে কোনো রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়ক অণুগুলো তারা তুল্যাঙ্ক ভারের অনুপাতে বিক্রিয়া করবে, তুল্যাঙ্ক অনুপাত সূত্রে আগে বলা ছিল। দেখো
তাহলে কি বলা হচ্ছে, রাসায়নিক বিক্রিয়ায় তুল্যাঙ্ক ভারের অনুপাতে বিক্রিয়কগুলো বিক্রিয়া করে। তাহলে ধরে নিচ্ছি এ এর তুল্যাঙ্ক ভার এ, বি এর তুল্যাঙ্ক ভার বি, তাদের কত গ্রাম ভরের সঙ্গে বিক্রিয়া করছে, এর 30 গ্রাম অপর একটি মূল্য বি এর সঙ্গে, এর 15 গ্রাম অপর একটি 30 গ্রাম মূল্য বি এর সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করে। তাহলে এ কত 30, এ কত 15 গ্রাম আর বি কত 30 গ্রাম। তাহলে এই যে 15 গ্রাম 30 গ্রাম এটা তুল্যাঙ্ক ভারের অনুপাত পেয়েছি 15 গ্রাম 30 গ্রাম, তবে গিয়ে বিক্রিয়াটা করছে। তাহলে এই দুটো তুল্যাঙ্ক ভারের অনুপাত হবে A/B সমান 15:30, কারণ যেহেতু বিক্রিয়ক অণুগুলো তুল্যাঙ্ক ভারের অনুপাতে বিক্রিয়া করছে, তাহলে ওই দুটোর অনুপাত তুল্যাঙ্ক ভারের অনুপাতের সঙ্গে সমান হবে। তাহলে এই গ্রাম এই ভর আর এই ভর দুটো তো বিক্রিয়ক অণুর ভর, তাহলে এর 15 গ্রাম বি এর 30 গ্রামের সঙ্গে বিক্রিয়া করছে। তাহলে এই দুটো ভরের যে অনুপাত পাবো সেটা তুল্যাঙ্ক ভারের অনুপাতের সঙ্গে সমান হবে, কারণ বিক্রিয়ক অণুগুলো তুল্যাঙ্ক ভারের অনুপাতে বিক্রিয়ায় অংশগ্রহণ করে বা বিক্রিয়া করে। তাহলে 15:30 সমান A/B 1/2, তাহলে A/B সমান হাফ। এবারে তোমাকে মান দেওয়া আছে একটা, বি এর তুল্যাঙ্ক ভারটা দেওয়া আছে, বি এর জায়গায় 60 বসানো হয়েছে, তাহলে ক্যালকুলেশন করলে এ সমান 60/2 সমান 30 হবে। এইটা ভালো করে খেয়াল রাখবে। দেখো এরপরে কোশ্চেন দেখো, ডুলং এবং পেটিটের সূত্রটি বিবৃত করে একটি সীমাবদ্ধতা উল্লেখ করো। ডুলং পেটিটের সূত্রটা বলে দিচ্ছি, দেখবে আগে করা আছে। সীমাবদ্ধতা কি হবে, সীমাবদ্ধতা হচ্ছে এখান থেকে কেবলমাত্র আনুমানিক পারমাণবিক ওজন পাওয়া যায়, সঠিক পারমাণবিক ওজন কিন্তু নির্ণয় করা যায়। এরপরে দেখো এটা 2009 সালে পড়েছে। এরপরে 2010 সালে একটা কোশ্চেন পড়েছে, FeSO4 এর তুল্যাঙ্ক মান নির্ণয় করো যেখানে Fe2+ জারিত হয়ে Fe3+ এ পরিণত হয়। এটা তোমাদের সিলেবাসে নেই, তাও আমি জাস্ট করে দিচ্ছি, এটা ওল্ড সিলেবাসে ছিল, এটা করে দিচ্ছি, ভালো করে লক্ষ্য করো। FeSO4 এর তুল্যাঙ্ক মান নির্ণয় করো যেখানে Fe2+ জারিত হয়ে Fe3+ এ পরিণত হচ্ছে। তাহলে দেখো FeSO4 একটা বিজারক পদার্থ, যেখানে কি হবে জারিত হয়ে Fe2SO4 এর হোল 3 উৎপন্ন করে, অর্থাৎ এখানে FeSO4 কি উৎপন্ন করছে, Fe2SO4 এর হোল 3 উৎপন্ন করছে। FeSO4 থেকে যখন Fe2SO4 এর হোল 3 উৎপন্ন হচ্ছে, তখন দেখো FeSO4 এ কি রকম আয়নে ভাঙবে, এটা Fe2+ SO4 2-, আর এটা আয়নে কি রকম ভাঙবে, ওই নিজের জুতার সামনে 2Fe3+ 3SO4 2-। তাহলে এটা এইরকম আয়নে ভাঙছে, এটা Fe2+ থেকে Fe3+ হচ্ছে। বিজারক পদার্থ জারিত হয়ে যখন উৎপন্ন হচ্ছে Fe2SO4 হোল 3, তখন Fe2+ থেকে কি হচ্ছে Fe3+ তৈরি করছে। তাহলে Fe2+ থেকে Fe3+, দুদিকে ইলেকট্রন সংখ্যা সমান করার জন্য বা দুদিকে আধান সমান করার জন্য এখানে একটা ইলেকট্রন যোগ করতে হবে, তবেই এখানে দুটো পজিটিভ আধান, এখানে তিনটা পজিটিভ আধান, একটা নেগেটিভ আধান, ইলেকট্রন নেগেটিভ আধান। তাহলে এদিকে দুটো পজিটিভ আধান, এদিকেও দেখো তিনটা পজিটিভ ছিল, একটা ইলেকট্রন মানে একটা নেগেটিভ আধান চলে আসছে, তাহলে এখানে দুটো পজিটিভ আধান পড়ে আছে, একটা নেগেটিভ একটা পজিটিভকে প্রশমিত করেছে, তাহলে দুটো পজিটিভ সেম। এগুলো এখন ঠিকঠাক বুঝতে পারবে না, যখন জারণ বিজারণ পড়াবো একদম ক্লিয়ার ভাবে আইডিয়া পাবে, এখন শুধু জাস্ট জেনে রাখো হালকা করে। তাহলে এখানে নিয়ম হচ্ছে দুদিকের আয়নকে সমান করতে হয়, তাহলে এদিকে দুটো পজিটিভ এদিকে দুটো পজিটিভ, ফিক্সড হয়ে গেছে, আয়ন সমান। এবারে দেখো জারণ সংখ্যা বৃদ্ধি মানে জারণ প্রক্রিয়া চলছে, দেখো 2 থেকে 3 হয়েছে, এগুলো যেগুলো মাথায় থাকে সেগুলো বলা হবে জারণ সংখ্যা। +2 থেকে +3, তাহলে 2 থেকে 3 1 বৃদ্ধি পেয়েছে, তার মানে নিশ্চয় কি হচ্ছে জারিত হচ্ছে, প্রসেসটা কি হচ্ছে জারিত হচ্ছে বা জারণ প্রক্রিয়া চলছে। এবারে এর ক্ষেত্রে জারণ প্রক্রিয়ার ক্ষেত্রে এটা একটা বিজারক পদার্থ, নিজে যে সমস্ত পদার্থ নিজে জারিত হচ্ছে সে বিজারক পদার্থ, কারণ অন্যকে সে বিজারিত হচ্ছে, আর অন্যের ধর্ম যেটা হবে সেটা নিজের ধর্ম, অন্যকে যেটা করবে সেটা নিজের ধর্ম। তাহলে নিজে জারিত হচ্ছে অন্যকে বিজারিত করছে, তার মানে সে কি পদার্থ, বিজারক পদার্থ। তাহলে এখানে দেখো FeSO4 Fe2+ থেকে Fe3+ হচ্ছে, অর্থাৎ জারণ সংখ্যা বাড়ছে মানে জারণ প্রক্রিয়া চলছে, তার মানে এ জারিত হচ্ছে আর অন্যকে কি করছে বিজারিত করছে, তার মানে এ কি পদার্থ, বিজারক পদার্থ। বিজারক পদার্থের তুল্যাঙ্ক ভার তার আণবিক ভর বাই বর্জিত ইলেকট্রন সংখ্যা। তাহলে কটা ইলেকট্রন বর্জন করছে, একটা ইলেকট্রন বর্জন করছে, এই জন্য আণবিক ভর বসিয়েছি। দেখো আণবিক ভর কত FeSO4 এর, এইটা আণবিক ভর, এটাকে যোগ করে নেবে 56 32 16 64, তাহলে বাই 1 করলে টোটাল হবে 152, এখানে যোগ করলে 52 হবে বাই 1, একটা ইলেকট্রন বর্জন করছে, বর্জিত ইলেকট্রন সংখ্যা 1 সমান 152। এবারে যদি জারক পদার্থের ক্ষেত্রে দেখি আণবিক ভর বাই গৃহীত ইলেকট্রন সংখ্যা, মানে কি ইলেকট্রন গ্রহণ করছে। জারক পদার্থ কি হবে, জারক পদার্থ মানে কি সে নিজে বিজারিত হবে অন্যকে জারিত করবে, আর নিজে বিজারিত হওয়া মানে নিজে ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে সে বিজারিত নিজে জারিত হচ্ছে অন্যকে বিজারিত করছে, সেটা হচ্ছে তোমার কি পদার্থ, বিজারক পদার্থ। আর নিজে বিজারিত হয়ে অন্যকে জারিত করলে জারক পদার্থ।
নিজে বিজারিত হওয়া মানে ইলেকট্রন গ্রহণ করছে, এই জন্য গৃহীত ইলেকট্রন সংখ্যা। তাহলে জারক পদার্থের ক্ষেত্রে কি হবে, নিজে বিজারিত হবে, এই জন্য ইলেকট্রন গ্রহণ করবে, আর ইলেকট্রন গ্রহণ করলে বিজারণ, ইলেকট্রন বর্জন করলে জারণ। তাহলে নিচে ইলেকট্রন গ্রহণ করছে, এই জন্য গৃহীত ইলেকট্রন সংখ্যা বলা আছে। ওপরে তার আণবিক ভর বসাতে হবে, নিচে গৃহীত ইলেকট্রন সংখ্যা বসালে আমরা জারক পদার্থে যে কোনো তুল্যাঙ্ক ভার পেয়ে যাবো। তাহলে এটা যেহেতু বিজারক পদার্থ ছিল, তার তুল্যাঙ্ক ভারটা এইভাবে সূত্র দ্বারা নির্ণয় করা হয়। এটা এখন মোটামুটি জেনে রাখো, তোমাদের সিলেবাসে নেই, তাও আমি জারণ বিজারণের পর একবার ডিটেলসে ভালো করে বলে দেবো। চলো আজকে এই পর্যন্ত থাক, পরের ডেটে আবার পরের ভিডিওতে দেখতে পাবে এই যে পোর্শনের সেকেন্ড পার্ট আসবে, মানে অ্যাপ্লিকেশন পার্ট এখন বাকি আছে কিছুটা, সেকেন্ড পার্টটা আসবে। আজকে এই পর্যন্ত, চলো ভালো থাকবে সবাই, থ্যাংক ইউ। দেখো